আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি তোমাদের করাবো পদার্থবিজ্ঞান থেকে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের কিছু অংশ। তো আমি যেগুলো করাবো তার সবটা খসড়া একটা করে রেখেছি। সেটা হলো কাজ এবং শক্তি নিয়ে আলোচনা করব, এবং তার মধ্যে গতিশক্তি, বিভব শক্তি, বলের দিকে কাজ, বলের বিরুদ্ধে কাজ, এগুলো নিয়ে আলোচনা করব। তো এখন প্রথমেই আসি, যদি কাজটা কি? কাজটা হলো এই যে আমরা যদি বল প্রয়োগ করে কোনো একটা বস্তুর স্মরণ ঘটাতে পারি, তাহলে সেটাকেই আমরা বলতে পারি কাজ। আমরা যদি বল প্রয়োগ করে, মানে এফ বল প্রয়োগ করে ধরো এস স্মরণ ঘটালাম, তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ সমান এফ এস। কাজের একক হলো, মানে কাজকে আমরা প্রকাশ করি, প্রকাশক রাশি হলো ডাব্লিউ, ঠিক আছে? কাজের একক মূলত জুল। এবার আসো ডাব্লিউ সমান এফ এস, এটা লেখা যেতে পারে। হ্যাঁ, এখন ধরো এমন হতে পারে যে আমরা অনেক সময় স্বাভাবিক জীবনে যেগুলো বলি যে আমরা কাজ করতেছি, আসলে কতটুকু কাজ সম্পূর্ণ হয় সেটা একটা জানার বিষয়। যেমন ধরো আমি দেয়ালকে ধাক্কাচ্ছি, দেয়ালকে ধাক্কালে দেয়ালটার কি কোনো স্মরণ ঘটবে? ঘটবে না। কিন্তু সেক্ষেত্রে কি কাজ সম্পূর্ণ হবে? হবে না। আমরা বল প্রয়োগ করলাম ঠিকই, কিন্তু বল প্রয়োগের ফলে যদি স্মরণ না ঘটে, তাহলে আমরা বলতে পারবো না যে কাজ সম্পূর্ণ হয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাদের যদি বল প্রয়োগের ফলে স্মরণ ঘটে, তাহলে অবশ্যই কাজ হয়েছে। স্মরণ না ঘটলে কাজ হয়নি। এখন আমার কথা হলো, অনেক সময় দেখা যায় যে আমরা একদিকে বল প্রয়োগ করছি, বিপরীত দিকে বস্তুটা চলে আসছে। মনে করো একটা বস্তুকে আমি ঠেলে একদিকে নিয়ে যাচ্ছি, বস্তুটা আমার দিকে আবার চলে আসছে, উল্টো দিকে চলে আসছে। তখন কি? তখন সেটাকে আমরা বলি বলের বিরুদ্ধে কাজ। আর আমি যেদিকে ঠেলতেছি ওদিকে যদি নিয়ে যেতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা বলের দিকে কাজ। তো মানে বল যেদিকে প্রয়োগ হচ্ছে সেদিকে যদি বস্তুটা যায় বা বস্তুটার স্মরণ ঘটে, তাহলে আমরা বলতে পারবো যে ধনাত্মক কাজ, অর্থাৎ বলের দিকে কাজ সম্পন্ন হয়েছে। আর যখন আমি যেদিকে বল প্রয়োগ করতেছি তার উল্টো দিকে যদি আসে, তাহলে আমি বলবো যে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ সম্পন্ন হয়েছে। তখন এই এস এর মানটা শুধু ঋণাত্মক হয়ে যাবে, তাহলে ডাব্লিউ সমান তখন মাইনাস এফ এস হয়ে যাবে। তাই তো? এই হলো কথা। খুব কঠিন কিছু নয়, খুব সহজ জিনিস, একটু মাথায় রাখলেই হয়ে যায়। এবার আসো শক্তি নিয়ে আলোচনা যদি করি। শক্তি কি? আমরা বল প্রয়োগ করলাম কোন একটা বস্তুর উপর, বস্তুটা একটা ক্ষমতা লাভ করলো। আমরা মনে করে একটা মার্বেলকে ছেড়ে দিলাম, তো এই যে মার্বেলটা একটা ক্ষমতা লাভ করলো, সামনে চলার একটা ক্ষমতা লাভ করলো। এই যে ক্ষমতা যে লাভ করলো, এই ক্ষমতাটাকে বলতেছি, মানে কাজ করার ক্ষমতা যেটা লাভ করলো, এই ক্ষমতাটাকে বলি আমরা শক্তি। মানে বল প্রয়োগের ফলে বস্তু যদি কাজ করার ক্ষমতা লাভ করে, সেটাকে আমরা বলতে পারবো শক্তি। শক্তি, বিভিন্ন রকম শক্তি আমরা দেখতে পাই সাধারণত। আচ্ছা, আগে একটু শক্তির বিশ্লেষণ, আচ্ছা এখান থেকে না, একটু পরে করছি। তো আমরা বিভিন্ন রকম শক্তি দেখতে পাই, যেমন ধরো আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, এগুলো তো আছে। এর পাশাপাশি একটা শক্তি দেখতে পাই, যান্ত্রিক শক্তি। কোন একটা যন্ত্রের কাজ করার ক্ষমতা বা কোন একটা বস্তুর কাজ করার ক্ষমতা, এটাকে বলতেছি আমরা কি? যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি নিয়ে তোমাদের এই অধ্যায়ে মূলত আলোচনা। তো এই যান্ত্রিক শক্তির দুটো পার্ট আছে, একটা হলো গতিশক্তি, একটা হলো বিভব শক্তি বা স্থিতি শক্তি। তো গতি শক্তি কখন পাচ্ছি আমরা? গতি শক্তিটাই বা কি? এখন যেমন ধরো ডাব্লিউ সমান এফ এস লিখেছি, তাই তো? ডাব্লিউ সমান কি? এফ এস। আমি যদি এফ সমান এম এ বসাই, তাহলে কি হচ্ছে? এম এ এস। এফ সমান তো এম এ আমরা জানি, এটা তো ঠিক আছে, আশা করি এটা আগে থেকেই জানা আছে। এখন এস এর সূত্র আমরা একটা জানি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন এটার জন্য যদি বলি আমি যে আদিবেগটা শূন্য, আদিবেগটা নেই, আদিবেগ বস্তুটা স্থির ছিল, স্থির বস্তুর ক্ষেত্রে আমরা বল প্রয়োগ যদি করি, তাহলে এই জায়গায় আসতেছে শূন্য প্লাস টি হাফ এটি স্কয়ার। তো আমরা পাচ্ছি তাহলে হাফ এটি স্কয়ার, এটা তো শূন্যই হয়ে যাচ্ছে। এখন এই
আমরা পেলাম হাফ এটি স্কোয়ার। তো ঠিক একইভাবে ভি সমান ইউ প্লাস এটি জানি, ভি সমান ইউ প্লাস এটি। এখন ইউটা যদি 0 হয় তাহলে এখানে হচ্ছে কি এটি পেয়ে যাচ্ছি। এই যে ভি সমান এটি পেলাম, আমরা এখানে দেখি কি করা যায়। এম এ এস এর জায়গায় আমরা হাফ এ টি স্কয়ার লিখতে পারি, পারি না? যেহেতু এখান থেকে বের করেছি আমরা এম হাফটা আগে দিলাম, এম এ স্কয়ার টি স্কয়ার। আমরা দেখো এই হাফ এম রাখলাম, এ টি হোল স্কয়ার লিখতে পারি। এই যে এটি সমান আমরা কি পেয়েছি ভি, তাহলে এই হলো হাফ এম ভি স্কয়ার। এইটিকে বলতে পারতেছি আমরা গতি শক্তি। যেহেতু কাজ আর শক্তির একক একই এবং কাজ ও শক্তি মূলত ভিন্ন কোনো জিনিস নয়, ঠিক আছে, সেক্ষেত্রে মানে ভিন্ন বলা যায় না, কি খুব রিলেটেড, সেক্ষেত্রে এই কাজটাই তখন কি শক্তিতে পরিণত হবে। আমরা বলেছি ওই যে স্মরণ ঘটে, তো সেক্ষেত্রে কি ওই যে কাজ করার ক্ষমতা লাভ করে, তাই তো। তো সেটাই হচ্ছে কি আমরা এটাকে শক্তি হিসেবে প্রকাশ করতে পারছি। তাহলে এটাকে আমরা টি দিয়ে তোমাদের বইয়ে টি দিয়ে প্রকাশ করা আছে, আগেকার বইগুলো হয়তো ইকে দিয়ে প্রকাশ করা ছিল, ইকে ইউজ করতে পারো বা টি ইউজ করতে পারো, কাইনেটিক এনার্জি গতিশক্তি আর কি, ঠিক আছে। তো এই ইকে বা টি যাই ইউজ করো না কেন কোনো সমস্যা নেই, হাফ এম ভি স্কয়ার পাচ্ছি। এটা হলো আমাদের গতিশক্তির সূত্র। এখান থেকে আমরা গতিশক্তি বলে দিতে পারলাম। এবার আসো এখানে এই ধরনের কোনো অঙ্ক আছে কিনা দেখি। তোমাদের বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় দেখো একটা অঙ্ক দেয়া আছে এই রিলেটেড। এখানে বলা আছে 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। প্রথমে বস্তুটির গতিশক্তি নির্ণয় করতে বলা হয়েছে। আর গতিশক্তি নির্ণয় করতে গেলে আমাদের ভি এর দরকার, কিন্তু এখানে আমাদেরকে ভি দেয়া না, এফ দেয়া আছে, তারপর সময় দেয়া আছে, ভর দেয়া আছে, কিন্তু বেগ দেয়া নেই। তো এফ সমান কি এম এ, এখান থেকে এ সমান কি এফ বাই এম লেখা যাচ্ছে, তাই তো। এফ তোমাকে দেয়া আছে হলো 10 নিউটন, 10 নিউটন। এম ও দেয়া আছে তোমাকে 10 কেজি, 10 কেজি। তাহলে এ পাচ্ছি আমরা কি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো। এটা পাচ্ছি আমরা এ। আমরা একটু আগে ভি সমান ইউ প্লাস এটির জায়গায় আচ্ছা স্থির বস্তু, আচ্ছা ইউ প্লাস এটি লিখলাম, স্থির বস্তু, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে। এ সমান কি পেলাম হলো 1, টি তোমাকে দেওয়া আছে 10 সেকেন্ড ব্যাপী, তাহলে 10, তাহলে এই 10 মিটার পার সেকেন্ড আমরা ভি পেয়ে গেছি। আমাদের সূত্র কি হাফ ই সমান কি হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম বলতে আমাকে 10 কেজি দেয়া আছে, ভি পেলাম আমরা কত 10 স্কয়ার, তাহলে 5 দুগুণ 10, 10 10 100, 5 100, 500 জুল। কাজ সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে গতি শক্তি পাচ্ছি আমরা 500 জুল। খুব সহজ জিনিস। এরপরে বলেছে তোমাকে যে 20 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে। যেহেতু 10 সেকেন্ড ব্যাপী আমরা বল প্রয়োগ করছি, 10 সেকেন্ডে গতিশক্তি যা হবে 20 সেকেন্ডে গিয়ে গতিশক্তি কি একই থাকবে, কারণ গতিশক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা এরপরে আর বল প্রয়োগ করছি না, তাই তো। এবার আসো তারপরে সিতে বলা হয়েছে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত হবে। তাহলে আমরা এখানে টি এর জায়গায় শুধু 20 ইউজ করলেই তো হয়ে যাচ্ছে, তাই না। এই জায়গায় আমরা 20 ইউজ করব, এখানে আসতেছে 20, এখানে আসতেছে 20, তাহলে কত হচ্ছে 2000, 400 আর 5 গুণ করলে 2000, এই 2000 হয়ে গেল আমাদের গতিশক্তি বেগ। তো ঠিক একইভাবে পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলছে 10 কেজি বলের একটি বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল
তার গতিশক্তি 80 জুল। বস্তুটির বেগ নির্ণয় করো। তো খুবই সহজ জিনিস, তোমাকে বেগ নির্ণয় করতে বলা হয়েছে, ভর দেয়া আছে, টি এর মানও দেয়া আছে। আমরা জানি টি সমান হাফ mv স্কয়ার, তাই তো? টি সমান হাফ mv স্কয়ার, টি দেওয়া আছে 80 জুল। হ্যাঁ, আর এখানে টি 80 জুল পেলাম, এর পাশাপাশি একটা জিনিস দেয়া আছে, সেটা হলো ভর। ভরটা কত দেওয়া আছে? 10 কেজি। তাহলে ভি স্কয়ার বের করতে হবে। এখানে 5 আসতেছে, 5 16 80, তো ভি স্কয়ার সমান এখানে হচ্ছে এত মিটার, এটা মিটার পার সেকেন্ড হোল স্কয়ার আর কি মূলত। তো এখানে আগে দেওয়ার দরকার নেই, আমরা পরে গিয়ে দিতে পারবো। এখানে স্কয়ার তুলে দিলে হচ্ছে 4, ভি সমান আসতেছে কত? 4, তাহলে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই তো খুব সহজ জিনিস। তো ভি এর মান আমরা পেয়ে গেলাম কত? 4। তো তোমাদের বইয়েও 4 বের হয়েছে আশা করি। তো খুবই সহজ, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আসো আমরা বিভব শক্তি সম্বন্ধে আলোচনা করি। তার আগে একটা জিনিস আমার হয়তো ছুটে গেছে বা একটা জিনিস বলা হয় নাই। যেমন ধরো এখানে ভি স্কয়ার সমান কিউ স্কয়ার প্লাস টুয়াইস এস। এখন কিউটাতে স্থির ধরে নিয়ে এতক্ষণ কাজ করেছি, যদি গতিশীল হয়, যদি সেটা কি গতিশীল হয়, মানে আগে থেকেই স্থির না থাকে, যদি আগে থেকেই কি এটা ইউ এর একটা মান থাকে, তখন আমরা কি করব? তখন শুধু আমরা হাফ এমভি স্কয়ার সমান হাফ, যদি হাফ এম যদি সব সাইডে গুণ করে দেই, তাহলে এরকম আসতেছে না? তাহলে হাফ এম স্কয়ার, আর এখানে কি এম এ এস, এম এস টা কি ডাব্লিউ, তাহলে এটা হলো ডাব্লিউ লিখে দিলাম। এম এস সমান ডাব্লিউ একটু আগে বের করে দেখিয়েছি। তার মানে আমরা এই গতিশক্তিটা, পরের যে গতিশক্তিটা পেতে গেলে আগের গতিশক্তির সঙ্গে আমরা শুধু কাজটা যোগ করে দিলেই কি পরের গতিশক্তি বেরিয়ে যাবে। এইটাই হলো কথা। এই জিনিসটা আগে দেখানো হয়নি, এই সূত্র অনেক সময় ইউজ করতে হতে পারে তোমার, সেই জন্য কি এটা একটু দেখিয়ে দেওয়া হলো। এবার সব বিভব শক্তি সম্বন্ধে। বিভব শক্তিতে ধরো একটা বস্তুতে কোনো শক্তি যদি সঞ্চিত থাকে, ধরো এই যে আমি মার্কারটা ধরে আছি, এইখানে একটা শক্তি সঞ্চিত আছে, এটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা গতিশীল হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে সঞ্চিত শক্তিটা, এই সঞ্চিত শক্তিটাকে বলি আমরা কি? বিভব শক্তি বা স্থিতি শক্তি, যাই বলি না কেন কোনো সমস্যা নেই। তো একটা ধরো আমরা স্প্রিং নিলাম, স্প্রিং এর মধ্যে যদি আমরা চাপ প্রয়োগ করি, স্প্রিংটা কি খানিকটা সংকুচিত হয়ে যায়। যদি ধরো এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেল, আমরা চাপ দিলাম, এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেল। আর যদি স্প্রিং এর ধ্রুবক কে হয়, তাহলে আমরা এই বিভব শক্তি, এখানকার এর বিভব শক্তি সমান আমরা বলতে পারবো, বা স্থিতি শক্তি মানে বস্তুটার মধ্যে এক ধরনের শক্তির সঞ্চার হবে। শক্তিটা স্থিতি শক্তি বটে, মানে ছেড়ে দেওয়ার সঙ্গে এটা দেখা যায় না যে উল্টো দিকে ছুটে আসে। তো এই বস্তুটার মাঝে এক ধরনের শক্তির সঞ্চার হবে। এই শক্তিটা হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, ওই অনেকটা ওটার মতোই। তো এইটা মান আমরা স্প্রিং এর বেলা পাচ্ছি। এবার যদি বস্তুটা আমরা উপর থেকে ছাড়ি, উপর থেকে ছেড়ে দিচ্ছি, উপরে বস্তুটার বিভব শক্তি কত আসছে, এটা খুব সহজেই বের করা যায়। আমরা এফ সমান এম এ, আর যখন উপরের বেলা তখন অভিকর্ষ ত্বরণ ইউজ হবে, তখন কি এফ সমান এম জি। ঠিক আছে, এফ সমান এম জি। আমরা একটু আগে ডাব্লিউ সমান কি পেয়েছিলাম? এফ এস, এখানে এইচ হবে, এফ এস এর জায়গায় কি এইচ, উচ্চতাটা, তাই তো? এফ হলো কি এম জি এইচ। আমাদের বিভব শক্তি মূলত কি এটা এম জি এইচটা, এটা হচ্ছে আমাদের কি বিভব শক্তি। এখন আমি যদি বস্তুটাকে ছেড়ে দেই, বস্তুটা যখন ছেড়ে দেব, তখন মাটিতে পৌঁছানোর আগ পর্যন্ত, মানে মাটিতে পৌঁছানোর আগ মুহূর্তে এর শুধু গতিশক্তি থাকবে, তখন আর বিভব শক্তি থাকবে না। এই যে বিভব শক্তিটা, এটা পুরোটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তখন তার মানে দাঁড়াবে হাফ এম ভি স্কয়ার সমান হচ্ছে এম জি এইচ। ঠিক আছে, আর ধরো এই জায়গায় বস্তুটা ছিল মাটিতে, এইখানে শুধু বিভব শক্তি আছে, গতিশক্তি
এখানে এসে শুধু গতিশক্তি আছে, বিভব শক্তি নেই, কারণ উচ্চতা নেই। mgh জি যদি 0 হয় তাহলে তো আর মান পাচ্ছি না আমরা, তাই তো। আর এটাকে আমরা ইপি দিয়ে প্রকাশ করতে পারি সাধারণত পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি যেহেতু ইপি দিয়ে প্রকাশ করাটাই কি ভালো হয়। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা বলছিলাম, তো মনে করো এই জায়গাটা যদি আমি কোনো একটা বস্তু বের করতে চাই শক্তি, সেক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত যে বস্তুটার গতিশক্তি হবে সেইটা এবং এই অবস্থানে বস্তুটার বিভব শক্তি যেটা আছে সেইটা, এই দুইটার যোগফলটা হবে বস্তুর মোট শক্তি। এখানকার এই বিভব শক্তি, এই গতিশক্তি আর এইখানকার যে মোট শক্তি, এই তিনটাই কি সবসময় সমান হবে সেক্ষেত্রে। তো আর একটা জিনিস সেটা হলো যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে খুব সহজেই কি এম বাদ দিয়ে দিতে পারি, তাহলে ভি স্কয়ার সমান হচ্ছে কি টোয়াইস জি এইচ। এটা সূত্র আমরা ইউজ করতে পারবো প্রয়োজন সাপেক্ষে, তাই তো। তো এখানে আরেকটা জিনিস বলা আছে, আমরা যে কোনো বস্তু যদি নিক্ষেপ করি, কোনো বস্তু একটা গতিশক্তি দিয়ে নিক্ষেপ করি, এখানে আমি যেমন দেখালাম যে এখানে বিভব শক্তি থেকে এখানে এসে গতিশক্তিতে রূপান্তর হবে, ঠিক উল্টো ঘটনাও এখানে ঘটতে পারে। তাহলে এখান থেকে এখানে আসতে কি, এখানে যদি গতিশক্তি দিয়ে নিক্ষেপ করি তাহলে এই অবস্থানে এসে শুধু বিভব শক্তি থাকবে, গতিশক্তি থাকবে না। তো এখন সেক্ষেত্রে তোমার কাছে যদি বলা হয় যে একটা উচ্চতায় এসে কি বিভব শক্তি গতিশক্তি দুটোটাই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তার মানে এই গতিশক্তির অর্ধেক হয়ে যাবে, তাই তো। তো এরকম একটা অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো 5 কেজি করে একটা বস্তুকে এত বেগে নিক্ষেপ, এত বেগে উপরের দিকে ছুড়ে দিলে হাফ কি বলে কোন উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। এই উচ্চতায় যদি বিভব শক্তি গতিশক্তি সমান হয় তাহলে গতিশক্তি কি অর্ধেক হয়ে যাচ্ছে, তাই তো। তো এই জন্য আমরা বলতে পারি তখন কি বিভব শক্তি সমান হচ্ছে, তখন পাচ্ছি আমরা যে হাফ প্রাথমিক গতিশক্তি, তাই তো, হাফ ইন্টু প্রাথমিক গতিশক্তি। কারণ প্রাথমিক গতিশক্তি বের করে নিয়েছে, দেখো টি নট সমান হাফ এম ভি স্কয়ার, এটা বের করে নিয়েছে। বের করে নেওয়ার পর ওখানে খালি জাস্ট এম জি এইচ সমান ওইটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধেক যেহেতু বলছে, অর্ধেক হয়ে গেছে। এই তারপরে আমাদের কি ক্যালকুলেশন করলে এইচ এর মান বেরিয়ে আসছে। তো এইটুকুই আজকের ক্লাসের মধ্যে। যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আর যদি সমস্যা না থেকে থাকে তাহলে বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা আবার করে কমেন্ট বক্সে জমা দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ